আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন লাইভ ক্লাসে সবাইকে সুস্বাগতম। বরাবরের মতো আমি পাওয়ার ষষ্ঠ পর্বের ইঞ্জিন টেস্টিং অ্যান্ড পারফরমেন্স 67161 এই বিষয়ের উপর আলোচনা করব। পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ মাইনুদ্দিন, জুনিয়র ইনস্ট্রাক্টর পাওয়ার, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমরা ইঞ্জিন টেস্টিং অ্যান্ড পারফরমেন্স এই বিষয়ের 11তম অধ্যায়ের ইঞ্জিনের কর্মদক্ষতা নিয়ে আলোচনা করব, যেটা ইঞ্জিন এফিসিয়েন্সি। আজকের আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে অন্তঃদাহ ইঞ্জিনে ব্যবহৃত কর্মদক্ষতা সমূহ, তাপীয় দক্ষতা, যান্ত্রিক দক্ষতা, বায়ু প্রমাণ দক্ষতা, ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি, ব্রেক থার্মাল এফিসিয়েন্সি, আপেক্ষিক দক্ষতা বা রিলেটিভ এফিসিয়েন্সি, আয়তনিক দক্ষতা, স্ক্যাভেঞ্জিং দক্ষতা, ওভারঅল দক্ষতা বা সর্বমোট দক্ষতা, সার্জ এবং কম্বাসন এফিসিয়েন্সি। আমরা এই টপিকসগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমরা এই ক্লাস শেষে যেই বিষয়গুলো শিখতে পারবো সেটি হলো ইঞ্জিনের কর্মদক্ষতা কাকে বলে, কি সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। অন্তঃদাহ ইঞ্জিনের কর্মদক্ষতা সমূহ, অন্তঃদাহ ইঞ্জিনের কি কি কর্মদক্ষতা আছে তার জানতে পারবো। তাপীয় দক্ষতা সম্পর্কে জানতে পারবো। যান্ত্রিক দক্ষতা, যান্ত্রিক দক্ষতার ফ্যাক্টর সমূহ এবং এর গাণিতিক সূত্র। বায়ু প্রমাণ দক্ষতা, যেটাকে আমরা এয়ার স্ট্যান্ডার্ড ইফিসিয়েন্সি নামে পরিচিত, এই বায়ু প্রমাণ দক্ষতা সূত্র আমরা জানতে পারব। ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি, আমরা এখানে থার্মাল এফিসিয়েন্সি, ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি, ব্রেক থার্মাল এফিসিয়েন্সি এবং তাদের ফ্যাক্টর এবং সূত্র সমূহ শিখতে পারবো। আপেক্ষিক দক্ষতা বা রিলেটিভ এফিসিয়েন্সি যেটা আছে তার দক্ষতার সূত্র শিখতে পারবো। আয়তনিক বা স্ক্যাভেঞ্জিং সূত্র এবং ফ্যাক্টর সমূহ শিখতে পারবো। সর্বশেষ ওভারঅল সার্জ এবং কম্বাসন এফিসিয়েন্সির সূত্র সম্পর্কে আমরা জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী, কর্মদক্ষতা ইফিসিয়েন্সি জিনিসটা কি? কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি জিনিসটা কি? আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা পিস্টন, একটা ইঞ্জিন, আর এখানে একটা বিষয় বলা হচ্ছে ইফিসিয়েন্সি ইজ দ্য রেশিও অফ দ্য নেট work done by the engine to the amount of heat that must be supplied to the accomplish this work. অর্থাৎ আমাদের ইঞ্জিনের প্রাপ্ত ক্ষমতা এবং প্রয়োগকৃত ক্ষমতার অনুপাত। এক কথায় বলতে গেলে ইঞ্জিনে আমরা কি পরিমাণ ক্ষমতা পাচ্ছি এবং কি পরিমাণ ক্ষমতা প্রয়োগ করতেছি তার যে রেশিও, সেই রেশিওটা হলো কর্মদক্ষতা, যেটাকে আমরা ইংরেজিতে ইফিসিয়েন্সি নামে বলে থাকি। এখন যদি এক কথায় এটা বলতে হয় যে কোনো ইঞ্জিন বা যন্ত্রে প্রাপ্ত ক্ষমতা এবং প্রয়োগকৃত ক্ষমতার অনুপাতকে, কোনো ইঞ্জিন বা যন্ত্রে প্রাপ্ত ক্ষমতা এবং প্রয়োগকৃত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে। তাহলে আমরা এখানে কি শিখলাম? যে ইঞ্জিন বা অন্য কোনো যন্ত্রে আমরা যে ক্ষমতাটি পাচ্ছি এবং যে ক্ষমতাটি সেখানে প্রয়োগ করা হয়েছে তার একটা যে রেশিও বা অনুপাতটাকে আমরা কর্মদক্ষতা বলে থাকি। অন্যভাবে সংক্ষিপ্তভাবে বলতে গেলে আউটপুট এবং ইনপুটের অনুপাতকে কর্মদক্ষতা বলে। আমরা এখানে ইঞ্জিনে ব্যবহৃত যে কর্মদক্ষতা সমূহ আছে সেটি আমরা দেখতে পাচ্ছি যে একটা ইঞ্জিনে কি কি কর্মদক্ষতা থাকে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এয়ার স্ট্যান্ডার্ড ইফিসিয়েন্সি, যেটাকে বায়ু প্রমাণ দক্ষতা বলা হয়।
ইন্ডিকেটেড থার্মাল ইফিসিয়েন্সি বাংলায় নির্দেশক তাপীয় দক্ষতা, ব্রেক থার্মাল ইফিসিয়েন্সি ব্রেক তাপীয় দক্ষতা, মেকানিক্যাল ইফিসিয়েন্সি যান্ত্রিক দক্ষতা, রিলেটিভ ইফিসিয়েন্সি ভলিওমেট্রিক ইফিসিয়েন্সি আয়তনিক দক্ষতা, স্ক্যাভেঞ্জিং ইফিসিয়েন্সি, সার্জ ইফিসিয়েন্সি এবং সর্বশেষ কম্বাসন ইফিসিয়েন্সি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা একটা ইঞ্জিনে সাধারণত এই সমস্ত বা এই সকল দক্ষতা সমূহ পেয়ে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব তাপীয় দক্ষতা কি। তাপীয় দক্ষতা কি? উৎপাদিত শক্তি বা পাওয়ার আউটপুট ও সরবরাহকৃত জ্বালানির অন্তর্নিহিত শক্তির মধ্যকার অনুপাতকে ইঞ্জিনের তাপীয় দক্ষতা বা থার্মাল ইফিসিয়েন্সি বলে। কি বলেছে এখানে? উৎপাদিত শক্তি বা পাওয়ার আউটপুট ও সরবরাহকৃত জ্বালানির অন্তর্নিহিত শক্তির মধ্যকার অনুপাতকে ইঞ্জিনের তাপীয় দক্ষতা বা থার্মাল ইফিসিয়েন্সি বলে। এখানে আমরা যদি এটাকে একটা সিস্টেম বা ইঞ্জিন কল্পনা করি, তাহলে দেখা যাচ্ছে আমরা যে পরিমাণ ইনপুট দিচ্ছি শক্তি, তার একটা নির্দিষ্ট পরিমাণ আমরা আউটপুটে পাচ্ছি। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে লস। এখানে কি বিষয় দেখা যাচ্ছে? লস। আসলে এখানে একটা বিষয় তোমরা লক্ষ্য করবে, জ্বালানি সৃষ্ট তাপ অর্থাৎ জ্বালানিতে যে তাপ উৎপন্ন হয় তা ইঞ্জিনে প্রয়োজনীয় কাজে, সবটুকু প্রয়োজনীয় কাজে রূপান্তরিত হয় না। যেমন ইঞ্জিনের বিভিন্ন সিস্টেম, যেমন কুলিং সিস্টেম, লুব্রিকেটিং সিস্টেম, এক্সজস্ট সিস্টেম ইত্যাদির মাধ্যমে অধিকাংশ তাপ কোনো কাজে ব্যয়িত না হয়ে নিষ্কাশিত হয়। এই লুব্রিকেটিং সিস্টেম, কুলিং সিস্টেম এবং এক্সজস্ট সিস্টেমের মাধ্যমে ব্যয়িত না হয়ে অন্য কোনো মাধ্যমে নিষ্কাশিত হয়। তাহলে ইঞ্জিন চালনায় বিভিন্ন সিস্টেমে ব্যয়িত এবং নিষ্কাশিত তাপ বাদ দিলে শুধুমাত্র প্রয়োজনীয় কাজে ব্যয়িত তাপের পরিমাণ অনেক কম বিধায় ইঞ্জিনের তাপীয় দক্ষতা কম হয়ে থাকে। ইঞ্জিনের তাপীয় দক্ষতা কম হয়ে থাকে সাধারণত। এখন আমরা যেটা দেখব সেটা হলো মেকানিক্যাল ইফিসিয়েন্সি বা যান্ত্রিক দক্ষতা। ইঞ্জিনের ফ্লাইহুইলে প্রাপ্ত ক্ষমতা এবং ইঞ্জিনে উৎপাদিত ক্ষমতা, ফ্লাইহুইলে প্রাপ্ত ক্ষমতা এবং ইঞ্জিনে উৎপাদিত ক্ষমতার অনুপাতকে, অর্থাৎ ইঞ্জিনের ফ্লাইহুইলে আমরা কি পাই? ব্রেক পাওয়ার, আর ইঞ্জিনের সিলিন্ডারে উৎপাদিত ইন্ডিকেটেড পাওয়ার, এই মধ্যাকার অনুপাতকে যান্ত্রিক দক্ষতা বলা হয়। ইঞ্জিনের যান্ত্রিক দক্ষতা সাধারণত 70 থেকে 90% হয়ে থাকে। আমরা এখানে গাণিতিক সূত্রটি দেখতে পাচ্ছি লাল চিহ্নিত বক্সের ভিতর, যে যান্ত্রিক দক্ষতা সমান বিএসপি বাই আইএসপি। বিএসপি বাই আইএসপি। যান্ত্রিক দক্ষতা নিম্নলিখিত ফ্যাক্টরের উপর নির্ভরশীল। যান্ত্রিক দক্ষতা নিম্নলিখিত ফ্যাক্টরের উপর নির্ভরশীল। কি কি ফ্যাক্টর? ইঞ্জিনের ডিজাইন, ইঞ্জিনটি কোন ডিজাইনের, ইঞ্জিনের আমরা জানি ইঞ্জিন সিলিন্ডার আই হেড অনুযায়ী আই হেড, বি হেড, এইচ হেড বিভিন্ন ধরনের ইঞ্জিন হয়ে থাকে। তাহলে ইঞ্জিনের ডিজাইনের উপর যান্ত্রিক দক্ষতা নির্ভর করে। পিস্টনের গতি, ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে পিস্টনের গতি, পিস্টনের গতির উপরে যান্ত্রিক দক্ষতা নির্ভর করে। ঘূর্ণন গতি, সর্বশেষ ইঞ্জিনের আরপিএম, এটা ইঞ্জিনের যান্ত্রিক দক্ষতাকে প্রভাবিত করে। ইঞ্জিনের কুলিং সিস্টেমের তাপমাত্রা, এটিও ইঞ্জিনের যান্ত্রিক দক্ষতাকে প্রভাবিত করে। লুব্রিকেশন এবং লুব্রিকেন্ট কোয়ালিটি, আমরা লুব্রিকেশন এবং লুব্রিকেন্ট কোয়ালিটির উপরে ডিপেন্ড করে যান্ত্রিক দক্ষতা নির্ভরশীল। বিভিন্ন যন্ত্রাংশের অ্যালাইনমেন্ট ও ফিটিং, বিভিন্ন যন্ত্রাংশের অ্যালাইনমেন্ট এবং ফিটিং এর উপরও যান্ত্রিক দক্ষতা নির্ভর করে। যন্ত্রাংশ প্রস্তুতের দক্ষতার উপর, যন্ত্রাংশ প্রস্তুতের দক্ষতার উপরেও ইঞ্জিনের যান্ত্রিক দক্ষতা নির্ভরশীল। তাহলে আমরা কি দেখলাম এখানে, যে একটা ইঞ্জিনের যান্ত্রিক দক্ষতা কি কি ফ্যাক্টরের উপর নির্ভরশীল সেই বিষয়গুলো আমরা দেখলাম।
আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব বায়ু প্রমাণ দক্ষতা বা এয়ার স্ট্যান্ডার্ড ইফিসিয়েন্সি। বায়ু প্রমাণ দক্ষতা বা এয়ার স্ট্যান্ডার্ড ইফিসিয়েন্সি একটি থার্মোডাইনামিক, এটিকে সাধারণত থার্মোডাইনামিক ইফিসিয়েন্সি নামেও পরিচিত। এটি মূলত কম্প্রেশন রেশিও অন্যান্য প্যারামিটারের অনুপাত। এটি মূলত কম্প্রেশন রেশিও এবং অন্যান্য প্যারামিটারের অনুপাত। আমরা এখানে দেখতে পাচ্ছি দক্ষতাকে সাধারণত ইটা দ্বারা প্রকাশ করা হয়। ইটা অটো অর্থাৎ অটো সাইকেল, যেটা আমাদের পেট্রোল ইঞ্জিনে ব্যবহৃত হয়, সে অটো সাইকেলের বায়ু প্রমাণ দক্ষতার সূত্র হলো 1 - 1/RC⁴ গামা-1। এখানে আর দ্বারা আরসি, এখানে আর মানে হলো কম্প্রেশন রেশিও, আর হলো কি কম্প্রেশন রেশিও, আর গামা হলো এখানে এয়ার এডিয়াব্যাটিক ইন্ডেক্স, একটি ধ্রুবক মান। এটা হলো আমাদের অটো সাইকেলের। তাহলে আমরা বায়ু প্রমাণ দক্ষতা নির্ণয় করার সময় এই সূত্রটি ব্যবহার করব যে ইটা সমান 1 - 1/R⁴ গামা-1। পক্ষান্তরে ডিজেল সাইকেল ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এই ডিজেল সাইকেলের বায়ু প্রমাণ দক্ষতা নির্ণয় করার জন্য আমাদেরকে এই সূত্রটি ব্যবহার করতে হবে। সেটি হলো কি 1 - 1/R⁴ গামা-1 রো টু দি পাওয়ার, এটি হলো রো টু দি পাওয়ার গামা-1। এখানে গামার সাথে -1 না, যেটি তোমাদের বইতে ভুলও থাকতে পারে। এখানে রো টু দি পাওয়ার গামা দেন -1, অর্থাৎ গামার সাথে -1 না, ডিভাইডেড বাই গামা ইন্টু রো -1। তাহলে আমরা ডিজেল সাইকেলের বায়ু প্রমাণ দক্ষতা নির্ণয় করার ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার করব। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখানে রো সমান হলো কাট অফ রেশিও, ইঞ্জিনের কাট অফ রেশিও, ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কাট অফ রেশিও নির্ণয় করতে হয়, এবং কম্প্রেশন রেশিও, আর সমান কম্প্রেশন রেশিও, আর ওয়াই সমান গামা সমান তোমাদেরকে বললাম এয়ার এডিয়াব্যাটিক ইন্ডেক্স। এখন আমরা দেখব ইন্ডিকেটেড থার্মাল ইফিসিয়েন্সি। ইন্ডিকেটেড থার্মাল ইফিসিয়েন্সিটা হলো কি ইন্ডিকেটেড পাওয়ার অর্থাৎ আইপি এবং উক্ত পাওয়ার উৎপন্ন করতে যে জ্বালানি খরচ হয়, উক্ত পাওয়ার অর্থাৎ আইপি উৎপন্ন করতে যে জ্বালানি খরচ হয় তার সমতুল্য তাপীয় ক্ষমতার ইন্ডিকেটেড থার্মাল ইফিসিয়েন্সি বলে। এক্ষেত্রে ইন্ডিকেটেড আইটিএস মানে ইন্ডিকেটেড থার্মাল ইফিসিয়েন্সি আইএসপি ইন্টু, যেহেতু আমরা হর্স পাওয়ার নির্ণয় করতেছি, আইএসপি ইন্টু 4500 ডিভাইড বাই ডাব্লিউএফ ইন্টু সিবি ইন্টু জে। এখানে ডাব্লিউএফটা কি প্রতি মিনিটে জ্বালানি খরচ। এখানে বলা হয়েছে যে উক্ত পাওয়ার উৎপন্ন করতে কি পরিমাণ জ্বালানি খরচ হয়, ডাব্লিউ হলো প্রতি মিনিটে জ্বালানি খরচ কেজিতে নির্ণয় করতে হবে। তার সমতুল্য তাপীয় ক্ষমতা সিবি ক্যালোরিফিক ভ্যালু অর্থাৎ জ্বালানির তাপীয় মান, এটা কিলো ক্যালোরি পার কেজি। আমরা প্রতি কেজি জ্বালানিতে কি পরিমাণ কত কিলো ক্যালোরি তাপ পেয়ে থাকি সেটি। যে হলো একটি ধ্রুবক যেটাকে তাপের যান্ত্রিক তুলাঙ্ক বলা হয়। যদি আমাদের প্রয়োজন হয় তখন এটি আমরা ব্যবহার করি, যের মান সাধারণত 427 কেজি মিটার পার কিলো ক্যালোরি হয়ে থাকে। এক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, 1 কিলো ক্যালোরি সমান 4.2 জুল পার কেজি, অথবা 427 কেজি মিটার। যদি আমি কিলো ক্যালোরি থেকে কেজি মিটারে কনভার্ট করতে চাই তাহলে আমাকে 427 দ্বারা গুণ করতে হবে। সাধারণত ইন্ডিকেটেড থার্মাল ইফিসিয়েন্সি একটি ইঞ্জিনে 25 থেকে 34%, পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে এবং ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে 38 থেকে 45% পর্যন্ত হয়ে থাকে। এবার আসো ব্রেক থার্মাল ইফিসিয়েন্সি কি দেখব। ব্রেক থার্মাল ইফিসিয়েন্সি ইঞ্জিনের ব্রেক পাওয়ার অর্থাৎ ফ্লাই হলে আমরা যে পাওয়ারটি পাই, ব্রেক পাওয়ার এবং উক্ত পাওয়ার উৎপন্ন করতে যে জ্বালানি খরচ হয়, ব্রেক পাওয়ার এবং উক্ত পাওয়ার উৎপন্ন করতে যে জ্বালানি খরচ হয় তার সমতুল্য তাপীয় ক্ষমতার অনুপাতকে ইন্ডিকেটেড থার্মাল ইফিসিয়েন্সি বলে। এখানে দুঃখিত, আমার টাইপিং মিস্টেকের কারণে এখানে ক্ষমতা শব্দটি একটু ভুল আছে।
তোমরা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবে। তাহলে আমরা কি দেখলাম এখানে ব্রেক পাওয়ার এবং উক্ত পাওয়ার উৎপন্ন করতে যে জ্বালানি খরচ হয় তার সমতুল্য তাপীয় ক্ষমতার অনুপাতকে ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি ব্রেক থার্মাল এফিসিয়েন্সি বলে। তাহলে আমরা ব্রেক থার্মাল এফিসিয়েন্সিতে বিএসপি ইন্টু 4500 ডাব্লিউএফ ইন্টু সিবি আগের মতোই আমরা করব। এক্ষেত্রে তাপীয় দক্ষতা বা তাপীয় দক্ষতা অর্থাৎ ব্রেক তাপীয় দক্ষতা ইন্ডিকেটেড তাপীয় দক্ষতা কিছু ফ্যাক্টরের উপর নির্ভরশীল। সেটা হলো কি কম্প্রেশন রেশিও, ইঞ্জিনের গতি, ইঞ্জিনের লোড, মিশ্রণের শক্তি, ইঞ্জিনের কুলিং তাপমাত্রা, জ্বালানির প্রকৃতি, সিলিন্ডারের তাপ সঞ্চালন ক্ষমতা এই সমস্ত ফ্যাক্টরের উপর থার্মাল দক্ষতা বা তাপীয় দক্ষতা নির্ভর করে। সাধারণত পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে ব্রেক থার্মাল এফিসিয়েন্সি 25 থেকে 30% হয়ে থাকে এবং ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে সেটা 30 থেকে 40% পর্যন্ত হয়ে থাকে। আমরা এখন দেখব আপেক্ষিক দক্ষতা বা রিলেটিভ ইফিসিয়েন্সি। আপেক্ষিক দক্ষতা বা রিলেটিভ ইফিসিয়েন্সি তাপীয় দক্ষতা এবং একই সংকোচন অনুপাতে বায়ু প্রমাণ দক্ষতার অনুপাতকে তাপীয় দক্ষতা এবং একই সংকোচন অনুপাতে বায়ু প্রমাণ দক্ষতার অনুপাতকে রিলেটিভ দক্ষতা বলে। রিলেটিভ দক্ষতা সাধারণত 0.6 থেকে 0.8 পর্যন্ত হয়ে থাকে। রিলেটিভ দক্ষতা আবার দুই প্রকার, একটি হলো ইন্ডিকেটেড রিলেটিভ দক্ষতা আর একটি হলো ব্রেক রিলেটিভ দক্ষতা। তাহলে ইন্ডিকেটেড রিলেটিভ দক্ষতাটা কি? ইন্ডিকেটেড থার্মাল ইফিসিয়েন্সি এবং এয়ার স্ট্যান্ডার্ড ইফিসিয়েন্সির মধ্যকার অনুপাতকে নির্দেশক আপেক্ষিক দক্ষতা বলে। তো ইন্ডিকেটেড ইংরেজি শব্দ, বাংলা এটাকে নির্দেশক বলা হয়। তাহলে ইন্ডিকেটেড থার্মাল ইফিসিয়েন্সি এবং এয়ার স্ট্যান্ডার্ড ইফিসিয়েন্সির মধ্যকার অনুপাতকে নির্দেশক আপেক্ষিক দক্ষতা বলে। এখন আমরা দেখব ব্রেক রিলেটিভ দক্ষতা। তাহলে আগের মতোই ইন্ডিকেটেড থার্মাল ইফিসিয়েন্সির জায়গায় ব্রেক থার্মাল ইফিসিয়েন্সি অর্থাৎ ব্রেক থার্মাল ইফিসিয়েন্সি এবং এয়ার স্ট্যান্ডার্ড ইফিসিয়েন্সির মধ্যকার অনুপাতকে ব্রেক আপেক্ষিক দক্ষতা বলে। ব্রেক থার্মাল ইফিসিয়েন্সি এবং এয়ার স্ট্যান্ডার্ড ইফিসিয়েন্সির মধ্যকার অনুপাতকে ব্রেক আপেক্ষিক দক্ষতা বা রিলেটিভ দক্ষতা বলা হয়ে থাকে। এখন আমরা দেখতেছি আয়তনিক দক্ষতা। আয়তনিক দক্ষতাটা কি? ইঞ্জিন সিলিন্ডারে শোষিত অর্থাৎ যে বাতাস গ্রহণ করে এবং জ্বালানি মিশ্রণের প্রকৃত পরিমাণ। ইঞ্জিন সিলিন্ডারে শোষিত বাতাস ও জ্বালানির মিশ্রণের প্রকৃত পরিমাণ এবং সিলিন্ডারের সর্বমোট আয়তন এই দুইয়ের মধ্যকার অনুপাতকে আয়তনিক দক্ষতা ভলিওমেট্রিক ইফিসিয়েন্সি বলে। তাহলে এখানে কি হলো? ইঞ্জিন সিলিন্ডারে শোষিত বাতাস, ইঞ্জিন সিলিন্ডারে কি পরিমাণ বাতাস গ্রহণ করে সে বাতাসের আয়তন এবং জ্বালানি মিশ্রণের প্রকৃত পরিমাণ এবং সিলিন্ডারের সর্বমোট আয়তন এই দুইয়ের মধ্যকার অনুপাতকে আয়তনিক দক্ষতা বলে। টু স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে আয়তনিক দক্ষতা প্রযোজ্য নয়। আয়তনিক দক্ষতার ক্ষেত্রে স্কেভেজিং দক্ষতা ব্যবহৃত হয়। কোন ক্ষেত্রে? টু স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে আয়তনিক দক্ষতার ক্ষেত্রে স্কেভেজিং দক্ষতা ব্যবহৃত হয়ে থাকে। আয়তনিক দক্ষতা প্রভাবিত করার বিষয়সমূহের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনের গতি, জ্বালানি ও বাতাসের মিশ্রণ, কম্প্রেশন রেশিও, পারিপার্শ্বিক তাপমাত্রা। এখানে ইঞ্জিনের গতি যদি বৃদ্ধি পায় অর্থাৎ একটা নির্দিষ্ট গতি পর্যন্ত আয়তনিক দক্ষতা সর্বোচ্চ থাকে, এরপরে যদি গতি বৃদ্ধি পেতে থাকে তাহলে আয়তনিক দক্ষতা ক্রমশ হ্রাস পেতে থাকে। জ্বালানি ও বাতাসের মিশ্রণ সঠিক অনুপাতের অর্থাৎ ইকোনমিক মিশ্রণ যদি হয় তাহলে আয়তনিক দক্ষতা ঠিক থাকে, কিন্তু যদি লিন মিক্সার পাতলা মিক্সার হয় তখন সেক্ষেত্রে আয়তনিক দক্ষতা কমে যায়। কম্প্রেশন রেশিও বৃদ্ধি পেলে আয়তনিক দক্ষতা সাধারণত কমে যায়। পারিপার্শ্বিক তাপমাত্রা, যদি ইঞ্জিনের পারিপার্শ্বিক তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে সেটা আয়তনিক দক্ষতার উপর প্রভাব ফেলে এবং আয়তনিক দক্ষতা কমে যায়। কুলিং ওয়াটারের তাপমাত্রা, যদি কুলিং ওয়াটারের তাপমাত্রা বেড়ে যায় বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে আয়তনিক দক্ষতা সাধারণত কমে যায়।
সর্বশেষ যান্ত্রিক ফ্যাক্টর সমূহ। যান্ত্রিক ফ্যাক্টরের মধ্যে এখানে অনেকগুলা বিষয় আছে, যেমন আমাদের বাল্বের আকার, লিফট, ফোর্টের আকার অর্থাৎ ইনটেক ফোর্ট, এক্সজস্ট বাল্বের ডিজাইন, এক্সজস্ট সিস্টেমের প্রতিবন্ধকতা ইত্যাদি আয়তনিক দক্ষতাকে সাধারণত প্রভাবিত করে। আমরা দেখতে পাচ্ছি আয়তনিক দক্ষতা সাধারণত পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে 70 থেকে 82% পর্যন্ত হয়ে থাকে, আর ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে 85 থেকে 95% সুপারচার্জার সহ। সুপারচার্জার তোমরা জানো, সুপারচার্জার এবং টার্বোচার্জার ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি ব্যবহার করার ফলে আয়তনিক দক্ষতা বৃদ্ধি পায়। যদি সুপারচার্জার বা টার্বোচার্জার ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে আয়তনিক দক্ষতা 85 থেকে 95% পর্যন্ত হয়ে থাকে, আর যদি সুপারচার্জার বিহীন হয় তাহলে সেক্ষেত্রে 75 থেকে 86% পর্যন্ত আয়তনিক দক্ষতা হয়ে থাকে। এখন আমরা দেখব এসকেভেঞ্জিং দক্ষতা। সিলিন্ডার হতে এক্সজস্ট গ্যাস নির্গমন ও ফ্রেশ সার্জ প্রবেশের অনুপাতকে এসকেভেঞ্জিং দক্ষতা বলে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সিলিন্ডার হতে যে গ্যাস নির্গমন হয় এবং যে গ্যাস সিলিন্ডারে সার্জ প্রবেশ করে তাদের অনুপাতকে এসকেভেঞ্জিং দক্ষতা বলা হয়। তাহলে এসকেভেঞ্জিং দক্ষতার গাণিতিক সূত্রের মধ্যে এখানে কি দেখতে পাচ্ছি, MA ডিভাইডেড বাই BS ইন্টু বি ইন্টু রো। এখানে MA টা কি, সিলিন্ডারে প্রবেশকৃত চার্জের ওজন কেজিতে, সিলিন্ডারে যে চার্জটি প্রবেশ করে সেটির ওজন মাস অবশ্যই সেটি কেজিতে নির্ণয় করতে হবে। BS আমরা জানি সুইফট ভলিউম অর্থাৎ পিস্টন ডিসপ্লেসমেন্ট। বি প্রকোষ্ঠের আয়তন অর্থাৎ আমার সিলিন্ডারের আয়তন। রো বাতাসের ঘনত্ব কেজি পার ঘনমিটারে। এটি হলো এসকেভেঞ্জিং দক্ষতা নির্ণয় করার গাণিতিক ফর্মুলা। এটি কি গাণিতিক ফর্মুলা। আমরা যখন এসকেভেঞ্জিং দক্ষতা নির্ণয় করতে যাব তখন আমাদেরকে এই গাণিতিক সূত্রটি প্রয়োগ করতে হবে। এখন আমরা দেখি এসকেভেঞ্জিং দক্ষতা নিম্নলিখিত ফ্যাক্টরের উপর নির্ভরশীল। কি এসকেভেঞ্জিং পদ্ধতি, ক্রস লোভ ইউনিফ্লো। আমরা কোন পদ্ধতি এসকেভেঞ্জিং পদ্ধতি ব্যবহার করতেছি সেটির উপর। এসকেভেঞ্জিং প্রেসার, স্ট্রোক বোর অনুপাত, আমাদের পিস্টনের সিলিন্ডারের ভিতরে পিস্টনের ভর, সিলিন্ডারের ভর এবং স্ট্রোকের অনুপাত, ফোর্থ টাইমের যেটা বাল্ব যেটা থাকে সেটি ফোর্থ টাইমিং এর প্রভাবের উপর নির্ভর করে। এখন আমরা যেটি দেখব সেটি হলো ওভারঅল বা সর্বমোট দক্ষতা। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি ইঞ্জিন ক্র্যাঙ্কশ্যাফটে প্রাপ্ত প্রয়োজনীয় কাজের সাথে ইঞ্জিনে সরবরাহকৃত জ্বালানি সৃষ্ট তাপ শক্তির অনুপাতকে ওভারঅল বা সর্বমোট দক্ষতা বলে। ইঞ্জিন ক্র্যাঙ্কশ্যাফটে প্রাপ্ত প্রয়োজনীয় কাজের সাথে ইঞ্জিনে সরবরাহকৃত জ্বালানি সৃষ্ট তাপ শক্তির অনুপাতকে ওভারঅল বা সর্বমোট দক্ষতা বলা হয়। তাহলে ওভারঅল বা সর্বমোট দক্ষতা কিভাবে পাওয়া যায়? যদি যান্ত্রিক দক্ষতা এবং নির্দেশক তাপীয় দক্ষতা থেকেও আমরা ওভারঅল বা সর্বমোট দক্ষতা বেগ থার্মালও বলা হয়ে থাকে। এক্ষেত্রে ওভারঅল বা সর্বমোট দক্ষতার গাণিতিক সূত্রটি হলো ISP ইন্টু 4500 ইন্টু 60 WF ইন্টু CV ইন্টু যে এখানে 60 টি হলো আমাদের মিনিট থেকে সেকেন্ডে করার জন্য, এজন্য আমাদের এখানে 60 দ্বারা গুণ করা হয়েছে। এখন আমরা দেখব কম্বাসন ইফিসিয়েন্সি। কি দেখব? কম্বাসন ইফিসিয়েন্সি, জ্বালানি তাত্ত্বিকভাবে যে তাপ নির্গত করে, ইঞ্জিনে জ্বালানি তাত্ত্বিকভাবে যে তাপ নির্গত করে এবং ওই তাত্ত্বিক তাপের চেয়ে যে পরিমাণ কম তাপ জ্বালানি থেকে নির্গত হয়
অর্থাৎ যে পরিমাণ তাপ নির্গত হওয়ার কথা আর বাস্তবে যা হয়, এই দুইয়ের অনুপাতকে কম্বাশন এফিসিয়েন্সি বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে জিনিসটা কি, তাত্ত্বিকভাবে যে তাপ নির্গমন করার কথা আর প্রকৃত যে তাপ নির্গমন করে, এই দুইয়ের অনুপাতটি হলো কম্বাশন এফিসিয়েন্সি। এই কম্বাশন এফিসিয়েন্সি সাধারণত 92 থেকে 97% পর্যন্ত হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব সার্জ এফিসিয়েন্সি। কি দেখব? সার্জ এফিসিয়েন্সি। 4 স্ট্রোক ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট কতটা সাফল্যের সাথে অর্থাৎ সাকসেসফুলি ব্যবহৃত হয় তা সার্জ এফিসিয়েন্সি দেখিয়ে থাকে। একটা 4 স্ট্রোক 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 4 স্ট্রোক ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট কতটা সাফল্যের সাথে 4 স্ট্রোক ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট কতটা সাফল্যের সাথে ব্যবহৃত হয় তা সার্জ এফিসিয়েন্সি সাধারণত দেখিয়ে থাকে। সাধারণত সার্জ এফিসিয়েন্সির প্রভাবিত ফ্যাক্টর সমূহের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কম্প্রেশন রেশিও, এটি সার্জ এফিসিয়েন্সিকে প্রভাবিত করে। ইনটেক ম্যানিফোল্ডের ভেতর দিয়ে সার্জ প্রবাহিত হওয়ার সময় তাপ গ্রহণের পরিমাণ। ইনটেক ম্যানিফোল্ডের ভিতর দিয়ে সার্জ প্রবাহিত হওয়ার সময় তাপ গ্রহণের পরিমাণ। ইঞ্জিনের বাল্ব টাইমিং, এই সমস্ত বিষয়ের উপর সার্জ এফিসিয়েন্সি নির্ভরশীল। কম্বাশন এফিসিয়েন্সি আমরা এখন যেটা দেখব সেটি হলো কম্বাশন এফিসিয়েন্সি। তো কম্বাশন এফিসিয়েন্সিটি তোমাদেরকে যেটা বলতে হয় যে জ্বালানিতে তাত্ত্বিকভাবে যে পরিমাণ তাপ নির্গত হয় এবং ওই তাত্ত্বিক তাপের চেয়ে যে পরিমাণ কম তাপ জ্বালানি থেকে নির্গত হয়, দুইটার মধ্যে কম্বাশন এফিসিয়েন্সি বলে। এটি আমরা তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি। এখন এক নজরে কিছু বিষয় দেখি, সেটি হলো প্রয়োজনীয় সূত্র। আমাদের অটো সাইকেলের ম্যাথ করার জন্য প্রয়োজনীয় সূত্র সেটি হলো কম্প্রেশন রেশিও। আমরা জানি ইঞ্জিনের টোটাল ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম। টোটাল ভলিউম সলিড ভলিউম এবং ক্লিয়ারেন্স ভলিউমের যোগফলকে টোটাল ভলিউম বলে। আর সলিড ভলিউম নির্ণয় করতে গেলে পিস্টনের ক্ষেত্রফল এবং স্ট্রোকের দৈর্ঘ্য প্রয়োজন হয়। এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সির 1-1/2⁻⁻1 এটি অটো সাইকেলের ক্ষেত্রে প্রযোজ্য। ইন্ডিকেটেড পাওয়ার ফ্লাং বাই 45 এটি তোমরা জানো। অনুরূপভাবে ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি ISP × 4500 ডিভাইডেড বাই WF × CB এবং মেকানিক্যাল এফিসিয়েন্সি নির্ণয় করতে হবে ব্রেক পাওয়ার বাই ইন্ডিকেটেড পাওয়ার দিয়ে। অনুরূপভাবে ব্রেক থার্মাল এফিসিয়েন্সি BSP × 4500 বাই WF × CB। আর ফ্রিকশনাল হর্স পাওয়ার সমান ইন্ডিকেটেড হর্স পাওয়ার মাইনাস ব্রেক হর্স পাওয়ার। আর ব্রেক পাওয়ার সমান 2π NT বাই 4500, এটা হর্স পাওয়ার নির্ণয় করার ক্ষেত্রে। কিলোওয়াটে নির্ণয় করার ক্ষেত্রে 2π NT বাই 60। এবং যদি আমার সেখানে ব্রেক মিন ইফেক্টিভ প্রেসার দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে PB LA/MK বাই 4500। এটি হলো আমাদের পরবর্তী কাজের ম্যাথ করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে। তোমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে তোমরা শিখবে। অটো সাইকেলের কিলো ক্যালোরি থেকে আমরা কিভাবে কেজি মিটারে কনভার্ট করব, আয়তনিক দক্ষতার সূত্র, এগুলো এক নজরে আমরা এগুলো করে ফেলছি। আয়তনিক দক্ষতা এয়ার ইনলেট ইন সাকশন স্ট্রোক ঘন সেন্টিমিটার বাই সোয়েপ্ট ভলিউম। মেকানিক্যাল দক্ষতা ব্রেক থার্মাল এফিসিয়েন্সি বা ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি। ইন্ডিকেটেড রিলেটিভ দক্ষতা ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি এবং এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি। ব্রেক রিলেটিভ দক্ষতা ব্রেক থার্মাল এফিসিয়েন্সি এবং ব্রেক এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি। এখানে ইন্ডিকেটেড স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন WF/IP কেজি, ইন্ডিকেটেড পাওয়ার হর্স পাওয়ার। অনুরূপভাবে ব্রেক স্পেসিফিক ফুয়েল কনজাম্পশনের সূত্র WF/BP কেজি, BP পার আওয়ার। এখন আমরা আগামী ক্লাসে তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা হবে সেটি হলো অটো সাইকেল বা পেট্রোল ইঞ্জিনের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই গাণিতিক সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদের জন্য বাড়ির কাজ, ইঞ্জিনের কর্মদক্ষতা কি, অন্তর্দহন ইঞ্জিনে ব্যবহৃত কর্মদক্ষতা সমূহ শিখবে। তাপীয়, যান্ত্রিক, বায়ু প্রমাণ দক্ষতা, ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি, ব্রেক থার্মাল এফিসিয়েন্সি, আপেক্ষিক দক্ষতা রিলেটিভ এফিসিয়েন্সি, আয়তনিক দক্ষতা বা স্ক্যাভেঞ্জিং দক্ষতা, ওভারঅল বা সর্বমোট দক্ষতা, সার্জ এবং কম্বাশন এফিসিয়েন্সি,
অটো অথবা পেট্রোল সাইকেলের গাণিতিক সূত্রাবলী। এই বিষয়গুলো তোমরা গুরুত্ব সহকারে শিখবে। আশা করি তোমরা সবাই সুস্থ থাকো, ঘরে থাকো, ভালো থাকো। এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন ফেসবুক পেজ অথবা skill.gov.bd ওয়েবসাইটটি ভিজিট করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।